তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জ্ঞান বা বুদ্ধি। আমরা জানি যে ভারতীয় দর্শনে যে মূল দুটি ভাগ তা হলো আস্তিক ও নাস্তিক দর্শন সম্প্রদায়। এই আস্তিক দর্শন সম্প্রদায়ের সংখ্যা 6টি। এই 6টি আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্যতম দর্শন সম্প্রদায় হলো ন্যায় ও বৈশেষিক দর্শন সম্প্রদায়। বৈশেষিক মতে পদার্থ 7 প্রকার, যথা দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় ও অভাব। এই 7 প্রকার পদার্থের মধ্যে অন্যতম একটি পদার্থ হলো গুণ পদার্থ। এই গুণ 24 প্রকার, যথা রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, ধর্ম, অধর্ম, সংস্কার, দ্রব্যত্ব, গুরুত্ব ও স্নেহ। এই যে 24 প্রকার গুণ, এই 24 প্রকার গুণের মধ্যে অন্যতম একটি গুণ হলো জ্ঞান বা বুদ্ধি। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান কেন এত গুরুত্বপূর্ণ, অর্থাৎ জ্ঞান কেন এত অন্যতম পদার্থ? আমরা জানি যে সাধারণ মানুষ বা দার্শনিক যে কোনো কারো পক্ষেই জ্ঞানকে অস্বীকার করা কারো পক্ষেই সম্ভব নয়। এই সংসার চিরকাল অমানিসার নিবিড় অন্ধকারে সমাহিত হয়ে থাকতো যদি জ্ঞান জ্যোতি উদ্ভাসক না থাকতো। অর্থাৎ এই জ্ঞানের জন্যই আমরা জড় চেতন বিভাগ সম্ভব, এবং এই জ্ঞানের জন্যই আমরা বিভিন্ন বস্তু থেকে এক বস্তু থেকে অন্য বস্তু পৃথক করতে পারি। আরও ভালোভাবে বলা যায় যে এই জ্ঞান প্রাণীর প্রাণ অপেক্ষাও প্রিয়তর। কেন বলা হচ্ছে? কারণ জ্ঞানহীন জীবিতাবস্থা কেউই চায় না। অর্থাৎ যদি জ্ঞান না থাকে তাহলে জ্ঞান ছাড়া একটা পদবিন্যাস অবধি করা সম্ভব নয়। মাধ্যমিকগণ যে শূন্য বস্তু স্বীকার করেছেন তাকে সৎস্বরূপ না বললেও জ্ঞান স্বরূপ বলতে বাধ্য হয়েছেন। অর্থাৎ জ্ঞানের অস্তিত্ব কারো পক্ষেই অস্বীকার করা সম্ভব নয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখা যাক যে অন্নং ভট্ট তর্ক সংগ্রহে জ্ঞান বা বুদ্ধির যে লক্ষণটি দিয়েছেন সেটি কি, এবং আমরা ওই লক্ষণটির লক্ষণোক্ত পদগুলির অর্থ বিশ্লেষণ করে লক্ষণটিকে বোঝার চেষ্টা করব। অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে জ্ঞান বা বুদ্ধির যে লক্ষণটি দিয়েছেন সেটি কি? সেটি হলো সর্বব্যবহারও হেতু গুণ বুদ্ধি জ্ঞানম। অর্থাৎ যা সকল ব্যবহারের প্রতি কারণ এবং বুদ্ধি যার অপর নাম, সেই গুণস্বরূপ পদার্থই হলো জ্ঞান। কি বললাম? যা সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ, বুদ্ধি যার অপর নাম, সেই গুণস্বরূপ পদার্থই হলো জ্ঞান। তাহলে এই যে সর্ববিধ ব্যবহার, এই সর্ববিধ ব্যবহার বলতে কি বোঝায়? সর্বব্যবহার বলতে কি বোঝায়? সর্বব্যবহার বলতে মূলত 4 প্রকার ব্যবহার বোঝানো হয়। কি কি? উপাদান, হান, উপেক্ষা ও শব্দ প্রয়োগাদি ব্যবহার। উপাদান, উপাদান মানে কি? গ্রহণ। অর্থাৎ আমার সামনে পেনটি রয়েছে, এটা আমি গ্রহণ করলাম, এটা আমি নিলাম। হান, হান মানে কি? বর্জন। এই পেনটি আমি রেখে দিলাম, তাহলে এটি হলো বর্জন। পেনটি সামনে রয়েছে, আমি গ্রহণও করলাম না আর বর্জনও করলাম না, এটি হলো উপেক্ষা। আর শব্দ প্রয়োগাদি ব্যবহার হলো যে শব্দ ব্যবহার। অন্নং ভট্ট এই 4 প্রকার ব্যবহারের মধ্যে এখানে কিন্তু সর্বব্যবহার বলতে শব্দ প্রয়োগাদি ব্যবহারকেই বুঝিয়েছেন। হেতু, হেতু বলতে কি বোঝানো হচ্ছে? হেতু মানে কারণ। আমরা জানি যে কারণ 2 প্রকার, সাধারণ কারণ আর অসাধারণ কারণ। সাধারণ কারণ যা সকল কার্যের পূর্বেই থাকে, হ্যাঁ। আর অসাধারণ কারণ কি? কোনো নির্দিষ্ট কার্যের কোনো কাজের পূর্বে যে নির্দিষ্ট যে কারণটি থাকে, যেই কারণটি ছাড়া কার্যটি ঘটবেই না, সেটি হলো অসাধারণ কারণ।
তাহলে এখানে কিন্তু হেতু বলতে অসাধারণ কারণকে বোঝানো হয়েছে। যে কোনো কার্যের একাধিক কারণ থাকতে পারে, কিন্তু সেই কারণগুলির মধ্যে যে অসাধারণ কারণ, এখানে সেই অসাধারণ কারণকে বোঝানো হয়েছে। গুণ, গুণ মানে কি, এখানে যে 24 প্রকার গুণের কথা বলা হয়েছে তার মধ্যে একটি যে গুণ হচ্ছে জ্ঞান, তো সেই অর্থেই এখানে গুণ শব্দটি দেওয়া হয়েছে। জ্ঞান বা বুদ্ধি, এখানে জ্ঞান আর বুদ্ধি পরস্পরের পর্যায় শব্দ, কিন্তু এখানে জ্ঞান শব্দটি দেওয়ার প্রয়োজন হলো কেন? জ্ঞান শব্দটিতে না দিলেও হতো, যেহেতু দুটো পর্যায় শব্দ। কিন্তু না, এখানে জ্ঞান শব্দটি দেওয়ার প্রয়োজন আছে। কেন? কারণ সাংখ্য দর্শনেও যে বুদ্ধি রয়েছে, সাংখ্য দর্শনে আমরা জানি যে প্রকৃতির যে প্রথম পরিণাম মহৎ বা বুদ্ধি, এই যে মহৎ বা বুদ্ধি, এই বুদ্ধি কিন্তু জড়াত্মক, অর্থাৎ এই বুদ্ধি যেহেতু জড় প্রকৃতি থেকে উৎপন্ন, এই মহৎ বা বুদ্ধি ও জড়াত্মক। কিন্তু ন্যায় দর্শনের যে বুদ্ধি তা কিন্তু অজড়াত্মক, অর্থাৎ এই বুদ্ধি, যে বুদ্ধির কথা বলা হচ্ছে, এই ন্যায় দর্শনের বুদ্ধি যে সাংখ্য দর্শনের বুদ্ধি থেকে আলাদা, এটি যে জ্ঞানস্বরূপ পদার্থ, এইটা বোঝানোর জন্য, অর্থাৎ সাংখ্য দর্শনের বুদ্ধি থেকে যে ন্যায় দর্শনের বুদ্ধি আলাদা, এটা বোঝানোর জন্য এখানে জ্ঞান শব্দটি সন্নিবিষ্ট হয়েছে। এবার দেখা যাক যে লক্ষণটি দেওয়া হয়েছে সেই লক্ষণোক্ত পদগুলির প্রয়োজনীয়তা। তাহলে প্রথমে দেখা যাক গুণ শব্দটির প্রয়োজনীয়তা, অর্থাৎ যদি লক্ষণে গুণ শব্দটি না দেওয়া হতো তাহলে লক্ষণটি কি হতো? সর্বব্যবহার হেতু বুদ্ধি জ্ঞানম, অর্থাৎ যা সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ, বুদ্ধি যার অপর নাম, তাই হলো জ্ঞান। এইরূপ যদি জ্ঞানের লক্ষণ করা হয়, তাহলে এইরূপ জ্ঞানের লক্ষণ করা হলে কালাদিতে এই লক্ষণটির অতিব্যাপ্তি দোষ হয়ে যেত। কেন? কারণ কাল, দিক যে প্রভৃতি কারণগুলি রয়েছে, এগুলিও কিন্তু সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ। আবার জ্ঞানও সকল শব্দ ব্যবহারের প্রতি, জ্ঞান বা বুদ্ধিও সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ। তাহলে দেখা যাচ্ছে যে এই লক্ষণটি কালাদিতে অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে। কিন্তু লক্ষণে যদি গুণ শব্দটি দেওয়া হয় তাহলে কিন্তু এই অতিব্যাপ্তির আশঙ্কা আর থাকে না। তাহলে লক্ষণে গুণ শব্দ দিলে যে অতিব্যাপ্তির আশঙ্কা থাকে না, এটা কিভাবে? কারণ কাল, দিক যে প্রভৃতি কারণগুলি রয়েছে, এগুলি সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ, কিন্তু এটা গুণ নয়। কিন্তু জ্ঞান সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ এবং গুণ পদার্থ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে গুণ শব্দটি দিলে এই অতিব্যাপ্তির আশঙ্কা আর থাকছে না। তাই অন্নভট্ট দীপিকা টিকায় বলেছেন, কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুণ ইতি, অর্থাৎ কালাদিতে অতিব্যাপ্তি বারণের জন্য গুণ শব্দটি অবশ্যই প্রয়োজন। এবার দেখা যাক লক্ষণোক্ত সর্বব্যবহার হেতু পদটির প্রয়োজনীয়তা, অর্থাৎ যদি লক্ষণে এই সর্বব্যবহার হেতু পদটি না দেওয়া হতো তাহলে কি হতো? যদি এই সর্বব্যবহার হেতু পদটি না দেওয়া হতো তাহলে লক্ষণটি হতো এই রকম, যে গুণ বুদ্ধি জ্ঞানম, অর্থাৎ যা গুণস্বরূপ পদার্থ, বুদ্ধি যার অপর নাম, তাই হলো জ্ঞান। তাহলে যা গুণস্বরূপ পদার্থ তাই যদি জ্ঞান হয়, তাহলে এইরূপ যদি লক্ষণ হয় তাহলে কিন্তু লক্ষণটি রূপাদিতে অতিব্যাপ্তি হয়ে যেত। তার মানে কি, এই যে 24 প্রকার, আরও যে মোট যে 24 প্রকার গুণের কথা বলা হলো, যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ইত্যাদি যে 24 প্রকার গুণের কথা বলা হলো, জ্ঞান ছাড়াও যে বাকি 23 প্রকার গুণ আছে, তো এইগুলো তো গুণ পদার্থ, আবার জ্ঞানও গুণ পদার্থ। তাহলে দেখা যাচ্ছে যে এই লক্ষণটি রূপাদিতে অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে। তাহলে এই যদি এই সর্বব্যবহার হেতু পদটি দেওয়া হয় তাহলে কিন্তু এই অতিব্যাপ্তির আশঙ্কা দূর হয়ে যাচ্ছে। কিভাবে? যদি এই সর্বব্যবহার পদটি দেওয়া হয় তাহলে এই অতিব্যাপ্তির আশঙ্কা থাকছে না। কিভাবে? কারণ রূপ, রস, এই যে বাকি 23 প্রকার গুণ রয়েছে,
এগুলো গুণ হলেও এগুলো কিন্তু সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ নয়। কিন্তু জ্ঞান যেমন গুণ পদার্থ তেমনি সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ। তাহলে দেখা যাচ্ছে যে এই সর্বব্যবহার হেতু পদটি দিলে আর এই অতিব্যাপ্তি থাকছে না। তাই অন্নং ভট্ট দীপিকা টিকায় বলেছেন, রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় সর্বব্যবহার ইতি। অর্থাৎ রূপাদিতে অতিব্যাপ্তি বারণের জন্য এই সর্বব্যবহার পদটির অবশ্য প্রয়োজনীয়। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে প্রসঙ্গত এখানে কিন্তু সর্বব্যবহার পদটির দ্বারা অতিব্যাপ্তি বাড়িত হয় না, কিন্তু সর্বব্যবহার হেতু পদটি দিলেই তবেই কিন্তু অতিব্যাপ্তি বাড়িত হয়। কিন্তু দীপিকা টিকায় বা বইয়ে যে সূত্রটা পাওয়া গেছে, অর্থাৎ রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় সর্বব্যবহার ইতি, এখানে কিন্তু সর্বব্যবহার হেতু ইতি এরকম কোথাও পাওয়া যায়নি। তো এটা প্রসঙ্গত বলা হলো। আচ্ছা, আমরা জানি সাধারণত যে ভারতীয় দর্শনে এই যে লক্ষণের যে লক্ষণোক্ত পদগুলির প্রয়োজনীয়তা বুঝলেই আমরা লক্ষণটি যথার্থ কিনা সেটা আমরা মেনে নিই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে জ্ঞান বা বুদ্ধির যে লক্ষণটি তর্ক সংগ্রহে অন্নং ভট্ট করেছেন, সেই লক্ষণোক্ত পদগুলির প্রয়োজনীয়তা বুঝলাম এবং সেগুলি যথার্থ বুঝলাম, কিন্তু দেখা যাচ্ছে এই যে লক্ষণটা কিন্তু তা সত্ত্বেও যথার্থ হয়নি। অর্থাৎ সর্বব্যবহার হেতু গুণ বুদ্ধি জ্ঞান, অর্থাৎ যা সকল সকল শব্দ ব্যবহারের প্রতি অসাধারণ কারণ, যা গুণস্বরূপ পদার্থ, বুদ্ধি যার অপর নাম, তাই হলো জ্ঞান, এই সংজ্ঞাটি যথার্থ হয়নি। কেন? কারণ এই রকম যদি লক্ষণ হয় তাহলে লক্ষণে অব্যাপ্তি দোষ ঘটছে। কীভাবে অব্যাপ্তি দোষ ঘটছে? নির্বিকল্প প্রত্যক্ষে অব্যাপ্তি দোষ ঘটছে। আচ্ছা, তার আগে বলি যে অব্যাপ্তি দোষটা কি, সংক্ষেপে বলি। অব্যাপ্তি দোষ হলো যখন যার লক্ষণ করা হবে সেই লক্ষণটি সমস্ত লক্ষ্য বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় যে লক্ষণটি কোনো এক দেশে, অর্থাৎ কিছু কিছু লক্ষ্য বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, কিছু ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, তখন অব্যাপ্তি দোষ হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে জ্ঞানের যে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে যে সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ, তাহলে এই সকল শব্দ ব্যবহারের প্রতি কারণ যদি জ্ঞানের সংজ্ঞা দেওয়া হয়, তাহলে জ্ঞান যত প্রকারের জ্ঞান আছে সকল ক্ষেত্রেই এই সংজ্ঞাটা যাওয়ার কথা, তাহলে লক্ষণে দোষ থাকতো না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা জানি যে প্রত্যক্ষ জ্ঞান, ন্যায় বৈশেষিক মতে প্রত্যক্ষ জ্ঞান দু প্রকার, যথা নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞান এবং সবিকল্প প্রত্যক্ষ জ্ঞান। তাহলে এই দু প্রকার প্রত্যক্ষ জ্ঞানের মধ্যে সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে যে শব্দ ব্যবহারের প্রসঙ্গটি সেটি যাচ্ছে, কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে সকল শব্দ ব্যবহার তো এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেহেতু নির্বিকল্প জ্ঞান অব্যাপ্যদেশ্য, অর্থাৎ ভাষায় অপ্রকাশযোগ্য। তাহলে দেখা যাচ্ছে যে নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে যেহেতু এই লক্ষণটি যাচ্ছে না, তাহলে এই লক্ষণটি যথার্থ নয়। তাই অন্নং ভট্ট দীপিকা টিকায় জ্ঞানের যে লক্ষণটি করেছেন তা হলো জ্ঞানত্বমেব লক্ষণম, অর্থাৎ জ্ঞানত্বই হলো জ্ঞানের লক্ষণ। অর্থাৎ যাতে জ্ঞানত্ব আছে তাই হলো জ্ঞান, যেখানে জ্ঞানত্ব নেই তা জ্ঞান নয়। তো এইরূপ যে লক্ষণ করেছেন, তো তাহলে দেখা যাচ্ছে যে জ্ঞানত্ব যাতেই হলো জ্ঞানের লক্ষণ। গ্রন্থকার অন্নং ভট্টের মতে বুদ্ধির জ্ঞানম অর্থাৎ সর্বব্যবহার হেতু এটি হচ্ছে বুদ্ধির লক্ষণ নয়, এটি বুদ্ধির পরিচায়ক মাত্র। অর্থাৎ অন্নং ভট্ট বুদ্ধির জ্ঞানম এই লক্ষণ করার সময় তিনি গৌতমের রীতি অবলম্বন করেছেন। মহর্ষি গৌতম যে বুদ্ধির লক্ষণ করেছেন সেটি হলো বুদ্ধি উপলব্ধি জ্ঞানম ইতি অনর্থান্তরম। অর্থাৎ মহর্ষি গৌতমের মতে যে পর্যায় শব্দের দ্বারাও লক্ষণ করা যায়, তাই জন্য তিনি পর্যায় শব্দের দ্বারাও লক্ষণ করেছেন। কিন্তু অন্নং ভট্ট, তর্ক সংগ্রহকার অন্নং ভট্ট এরূপ মানে না, এবং তার মতে হচ্ছে এই
বুদ্ধির লক্ষণে যে জ্ঞান শব্দটির দ্বারা ওই জ্ঞানোত্ত জাতি যে জ্ঞানের লক্ষণ সেটি বোঝানো হয়েছে, অর্থাৎ বুদ্ধির লক্ষণে যে জ্ঞান শব্দের উল্লেখ করে জ্ঞানোত্ত জাতি যে জ্ঞানের লক্ষণ তা বোঝানো হয়েছে। এই জ্ঞানোত্ত জাতির অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে অন্নং ভট্ট দীপিকা টিকায় বলেছেন যে জানামি ইতি অনুব্যবসায়গম্য জ্ঞানোত্তম এব লক্ষণম ইত্যর্থ। অর্থাৎ অনুব্যবসায়ের দ্বারা জানা যায় যে জ্ঞানোত্ত তাই হলো জ্ঞানের লক্ষণ। তাহলে কি দাঁড়ালো, যে অনুব্যবসায় দ্বারা জানা যায় যে জ্ঞানোত্ত তাই হলো জ্ঞানের লক্ষণ। এখানে জ্ঞান বলতে কিন্তু যে জীবাত্মার জ্ঞান আর পরমাত্মার জ্ঞান রয়েছে, এখানে কিন্তু জ্ঞান বলতে জীবাত্মার জ্ঞানের কথা বলা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে যেহেতু কোনো বিষয় থাকে না, এখানে অনুব্যবসায়ের কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ দেখা গেল যে অন্নং ভট্ট জ্ঞানের যে লক্ষণ দিয়েছেন তা হলো জ্ঞানোত্ত জাতিই হলো জ্ঞানের লক্ষণ। যাতে জ্ঞানোত্ব আছে তাই হলো জ্ঞান, যাতে জ্ঞানোত্ব নেই তা জ্ঞান নয়। তো আশা করি জ্ঞান বা বুদ্ধির যে লক্ষণ আলোচনা করা হলো তা সহজে বোঝা গেছে। যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।